গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডো ক্লাস নাম্বার 23, 22-23তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কাজে লাগবে এবং আমাদের এপ্রিল মাসে যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ, ক্লাস রুটিন মোটামুটি সেম রয়েছে। একটু দেখে নাও, সকাল 8:30 থেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ। ওকে, এবং আমাদের এই সমস্ত ইউটিউবের ফ্রি ক্লাস তুমি নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড গ্রুপে পাবে এবং পেড কোর্স আমরা TWS একাডেমি নামে অ্যাপ রয়েছে, ওই অ্যাপে তোমরা পাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রশ্নের সঙ্গে যে ইনফরমেশনগুলো পাবে সেগুলো কাজে লাগবে। দেখো, গতকাল হরমোন থেকে বেশ 5-6টা কোশ্চেন আলোচনা করেছি, আজকেও 5-6টা কোশ্চেন আলোচনা করা হবে যাতে তোমাদের একটা প্রস্তুতি ভালো হয় এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, শিশুদের ক্রেটিনিজম রোগ হয় নিম্নের কোন হরমোনের কম ক্ষরণে? ক্রেটিনিজম রোগ এটি শিশুদের হয় কোন হরমোনের কম ক্ষরণে? কম ক্ষরণে হয়। প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? চলো, তো এখানে ক্রেটিনিজম রোগটা কেমন? শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক বা চামড়া খসখসে হয়, লোম ওঠে না, ঠিক আছে, যৌন শক্তি প্রকাশ পায় না, ইত্যাদি অনেক রকম সমস্যা দেখা দেয়, যেটি হচ্ছে থাইরক্সিনের কম ক্ষরণে। থাইরক্সিন, দেখো, থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। আর বড়দের কি রোগ হয় বলতে পারো? শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে থাইরক্সিনের থাইরক্সিনের কম ক্ষরণে বড়দের হয় মিক্সিডিমা। বড়দের হচ্ছে মিক্সিডিমা নামক রোগ হয়। মিক্সিডিমা রোগ হয় আর শিশুদের হয় ক্রেটিনিজম রোগ। এবার আরেকটা প্রশ্ন একই সঙ্গে মনে রাখবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে থাইরক্সিনের অত্যাধিক ক্ষরণে কি রোগ হয়? থাইরক্সিনের অত্যাধিক ক্ষরণে কোন রোগ হয়? এটি হচ্ছে গলগণ্ড বা গয়টা। থাইরক্সিনের থাইরক্সিনের অত্যাধিক ক্ষরণে গলাটা বড় হয়ে যায়, গলার গ্রন্থিটা অত্যাধিক ক্ষরণে মনে রাখবে গলগণ্ড বা গয়টার হয়। গলগণ্ড বা যেটা গয়টার। এটা বড়দের ছোটদের সবার হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, ত্বকের রং নিয়ন্ত্রণ করে নিম্নের কোন হরমোন? মানুষের ত্বকের কোথাও বলতে পারি এখানে, মানুষের ত্বকের রং নিয়ন্ত্রণ করে কোন হরমোন? প্রত্যেকে অ্যান্সার করো, সকলে খাতা পেন নিয়ে বসতে পারো, এখানে কিছু কিছু ইনফরমেশন নোট করে নাও। দেখো, তুমি বইতে তো সবকিছু পাবে, তাই না? বইতে সবকিছু আছে, তাহলে বই পড়লেই তো হয়ে যায় না। বই পড়ার সঙ্গে সঙ্গে এরকম পড়তে হবে, প্রশ্ন আলোচনা করতে হবে তোমাকে, এরকম আমরা যেভাবে করাচ্ছি প্রশ্ন একটা সলভ করতে হবে, তবেই কিন্তু তোমার ব্যাপারটা মাথায় থাকবে। বইতে আছে, পড়লে তো সব মনে থাকবে? থাকবে না। আজকে পড়বে, কালকে ভুলে যাবে। কিন্তু এই যে দেখছো, শুনছো, একটা আই কন্ট্যাক্ট হচ্ছে, এতেও অনেক কিছু মনে থাকে। সঠিক উত্তর হবে MSH। MSH এর পুরো কথা কি? মেলানোসাইট মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এটা হচ্ছে মেলানিন নামক রঞ্জক তৈরি করে। এর কাজ হচ্ছে ত্বকে মেলানিন রঞ্জক তৈরি করা। এই হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বলতে পারবে? রঞ্জক তৈরি করা এই হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? MSH। মনে রাখবে, এটি নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ থেকে। কোন অংশ থেকে যদি স্পেসিফিক বলতে জিজ্ঞাসা করা হয়, মধ্যভাগ থেকে।
ঠিক আছে, চলো। এলএইচ, এলএইচ এর ফুল ফর্ম হচ্ছে লিউনিটাইজিং হরমোন। আচ্ছা, এসিটিএস তো না, তোমরা জানো অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়? এটা তোমাদের একটু বলেছিলাম গতকালও, এটা তোমরা প্রত্যেকে পারবে, যদিও আমরা একটু জাস্ট হাইলাইট করলাম প্রশ্নটা যাতে মনে থাকে। আর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন যেটাকে বলা হচ্ছে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন, যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। নিম্নের কোন হরমোনটি বলো ডিম্বাশয় থেকে নির্গত হয় না? প্রশ্নটা এখানে এন্ড হয়নি, এখানে গিয়ে এন্ড হয়েছে। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পাবে, তোমরা জাস্ট দেখেই ইস্ট্রোজেন ব্যাস মেরে দিলাম অপশানে, ভুল হয়ে যাবে। ভালো করে দেখতে হবে, তোমাকে একটা প্রশ্ন খুব ভালো করে একবার পড়তে হবে, দেন অ্যান্সার করতে হবে, অপশানগুলো পড়বে। অনেক সময় অপশান দেখে তুমি বলবে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এ তো ডিম্বাশয় থেকে নির্গত হয়, তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা দেখো না রয়েছে লাস্টে গিয়ে। এটা দেখবে না, অন্তত 50% স্টুডেন্ট এই নাটা দেখবে না। পরীক্ষায় একটা আলাদা টেনশন থাকে, আলাদা একটা অ্যাটমসফিয়ার থাকে, যাতে করে এই ভুলটা হয়। এমনি সময় হয়তো ভুল হবে না, কিন্তু পরীক্ষার সময় এই ভুলগুলো হয়ে যায়। এখানে মনে রাখবে টেস্টোস্টেরন, এটা হচ্ছে শুক্রাশয় থেকে নির্গত হয়। এটা কোথা থেকে নির্গত হয়? শুক্রাশয় থেকে নির্গত হয়। রিল্যাক্সিন, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন এগুলো সব ডিম্বাশয় থেকে নির্গত হয়, ডিম্বাশয় থেকে নির্গত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বামনত্ব হয় কোন হরমোনের কম ক্ষরণ? বামনত্ব যেটা কি হয়, বেটে হয়, খুব হাইট শর্ট হয়। দেখা যাচ্ছে মানবদেহের পিটুইটারি থেকে নিঃসৃত এসটিএইচ হরমোন সোমাটোট্রপিক হরমোন, এর আরেক নাম হচ্ছে গ্রোথ হরমোন। এর কম ক্ষরণে হয় বামনত্ব। যদি বলি এসটিএইচ এর বেশি ক্ষরণে কি হয়? বেশি ক্ষরণে হবে অতিকায়ত্ত। বেশি ক্ষরণে কি হবে? বিরাট লম্বা হবে, অতিকায়ত্ত হবে। এসটিএইচ এর বেশি ক্ষরণে। পরবর্তী প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা ইনসুলিন কমায়। ইনসুলিনের কাজ হচ্ছে কমানো, এর কাজ হচ্ছে কমানো, আর বাড়াচ্ছে হচ্ছে গ্লুকাগন। এটা অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয়। আলফা কোষ, আলফা কোষ থেকে নির্গত হয়। আর সোমাটোস্টেটিনটা এটা ডেল্টা কোষ থেকে নির্গত হয়। সবগুলো কোথা থেকে? অগ্নাশয় থেকে। দেখো এখানে মনে রাখতে হবে, তাহলে অগ্নাশয় থেকে আমরা তিনটে হরমোন দেখতে পাচ্ছি মিশ্রণ হয়। অগ্নাশয় থেকে তিনটি হরমোন নিঃসৃত হয়। অগ্নাশয়ের বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে একটা নির্গত হচ্ছে, বিটা কোষ থেকে একটা, আর ডেল্টা কোষ থেকে একটা। আলফা কোষ থেকে নির্গত হচ্ছে ইনসুলিন, বিটা কোষ থেকে আলফা কোষ থেকে গ্লুকাগন, এখানে ভুল হয়ে যাচ্ছে, আলফা কোষ থেকে বললাম গ্লুকাগন, গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, আর সোমাটোস্টেটিনটা ডেল্টা কোষ থেকে। সোমাটোস্টেটিনের কাজ হচ্ছে কখন ইনসুলিন নির্গত হবে নাকি কখন গ্লুকাগন নির্গত হবে সেটাকে নিয়ন্ত্রণ করা। পরবর্তী প্রশ্ন, সব থেকে দক্ষিণে অবস্থিত মহাজন পদটি ছিল কি? দেখো ষোড়শ মহাজন পদের পদের কথা বলা হচ্ছে, ষোড়শ মহাজন পদ। ষোলোটি মহাজন পদ ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।
সারা ভারতের সব জায়গায় ছিল না, আমাদের বাংলাতে ছিল না কোনো মহাজন পদ, আসামে ছিল না। এটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, বেশিরভাগ এই অঞ্চলে মহাজন পদগুলি ছিল। একটা ছিল দক্ষিণ ভারতে, মধ্য ভারতে কিছু ছিল, দক্ষিণ ভারতে একমাত্র হচ্ছে অসমাক। অসমাক মহাজন পদটির অবস্থান ছিল গোদাবরী নদীর তীরে। গোদাবরী নদীর তীরে এটি ছিল অবস্থিত। কোন শাসক পাটলিপুত্রতে রাজধানী স্থাপন করেছিলেন? বলো। পাটলিপুত্রতে রাজধানী স্থাপন করেছিলেন রাজা উদয়ন, উদয়ভদ্র বা উদয়ন। উদয়নকে বলা হয় পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা। ওকে, বলো মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? আমরা জানি যে মগধ ছিল এই যে 16 মহাজন পদের একটি, এবং এটি সব থেকে শক্তিশালী হয়ে ওঠে। এই 16টির মধ্যে ধীরে ধীরে দেখা যায় মগধ সব থেকে শক্তিশালী হয়ে ওঠে এবং এখানে সাম্রাজ্য গড়ে ওঠে। মগধের প্রথম সাম্রাজ্য হর্ষঙ্গ বংশ। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, তার পুত্র অজাতশত্রু ছিল। তার সময় আমরা জানি বৌদ্ধ সংগীতে অনুষ্ঠিত হয় রাজগৃহ, অর্থাৎ তাদের রাজধানীটা কোথায় ছিল? রাজগৃহ। বিম্বিসারের সময় থেকেই মগধের রাজধানী ছিল রাজগৃহ। মগধটা কোথায় পড়ছে? বর্তমান উত্তর বিহারে পড়ছে। বর্তমান উত্তর বিহার, সেটা মগধের জায়গাটা পড়ছে। চলো, মগধের কোন রাজা সিংহাসনে বসার জন্য নিজের পিতাকে হত্যা করেন এবং পরে নিজের পুত্রের হাতে নিহত হন? দেখো, কর্ম যেমন ফল তেমন হবে, এটা কিন্তু মেনে চলবে। আমিও মেনে চলি যে কর্ম ফল তত্ত্বে বিশ্বাসী। আমি যেমন কাজ করব ফলাফল সেরকমই পাবো, অন্যরকম রেজাল্ট কিন্তু পাবো না। অর্থাৎ তুমি যদি এখন পড়াশুনো করো তুমি চাকরি পাবেই, একটু দেরি হোক বা যাই হোক তুমি পাবেই পাবে। আর যদি না পড়ো হবে না। এই তো সিস্টেম তো এই। ঠিক আছে, এখন তুমি এবার ব্যাপারটা হচ্ছে তুমি পড়াশোনা করলে এটা তোমার কাজে লাগবে, ঠিক আছে, বিফলে যাবে না। কিন্তু না করলে তো এটা হওয়ার কোনো প্রশ্নই আসছে না, তুক্কা লাগানোর বিষয় তো নেই আর। তাহলে এই যে ঘটনাটা, এটা ছিল অজাতশত্রুকে বলা হচ্ছে। অজাতশত্রু তার পিতাকে হত্যা করেছিলেন, পরে তার নিজের পুত্রের হাতে নিহত হন। পৃথিবীর প্রথম জোয়ার আটকানোর বাঁধ দেখা যায় হরপ্পার কোন কেন্দ্রে? পৃথিবীর প্রথম জোয়ার আটকানোর বাঁধ দেখা যায় কোন কেন্দ্রে? সঠিক উত্তর কি হবে এখানে? লোথালে। লোথাল, এখানে বলা হয় পৃথিবীর প্রাচীনতম বন্দর অবস্থিত লোথাল। প্রাচীনতম বন্দর কোথায় অবস্থিত বলা হয়? লোথালে। প্রাচীনতম বন্দর, ঠিক আছে। এই লোথাল কথার অর্থ কি জানো? অনেকবার বলেছি, বলো তো কি হবে? লোথাল কথার অর্থ হচ্ছে মৃতের স্থান। আর একটা কথা বলেছিলাম যে মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, আর এটা স্থান, দুটো ডিফারেন্স আছে। তো লোথাল এটা অবস্থিত বর্তমান কোথায় বলা যাবে? গুজরাটে অবস্থিত, গুজরাট। যাযাবর মানুষ বসতি স্থাপন শুরু করে কোন যুগে এসে?
যাযাবর মানুষ, প্রথমে আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন প্রান্তে প্রান্তে ছুটে বেড়াতো, ঘুরে বেড়াতো। তো এই যাযাবর মানুষরা প্রথম বসতি স্থাপন শুরু করেছিল, যদি আমরা খেয়াল করি, সেটি হচ্ছে নব্য প্রস্তর যুগে এসে। টোটাল ইতিহাসটাকে আমরা প্রথম একদম শুরু থেকে যদি চিন্তা করি, প্রস্তর যুগে ভাগ করা হয়। স্টোন এজ, স্টোন এজকে আবার তিনটে পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক, এরা প্যালিওলিথিক এজ। তারপর আসবো তোমার মেসোলিথিক, মধ্যপ্রস্তর যুগ। তারপর আসবে নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। তারপর আসবে চালকোলিথিক এজ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয় কোনটি? বলো, সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে। এগুলো সব মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। সাম্যের অধিকার রয়েছে আর্টিকেল কত থেকে কত? 14 থেকে 18। স্বাধীনতার অধিকার আর্টিকেল কত থেকে? 19 থেকে 22। শোষণের অধিকার এটা আছে আর্টিকেল নাম্বার 23, 24। তারপর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। টোটাল মৌলিক অধিকার আছে কত থেকে কত? মৌলিক অধিকার, মৌলিক অধিকার এটি আছে আর্টিকেল নাম্বার কত থেকে? 12 থেকে 35। এবং এটা কোন পার্টে পড়ে? পার্ট কত পড়বে? পার্ট 3। ঠিক আছে, মৌলিক অধিকারের ধারণা বলতে হবে কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলতো? আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য সেটি কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে। নিউক্লিয় চুল্লিতে ভারী জলের ভূমিকাটা কি? বলো, নিউক্লিয় চুল্লিতে ভারী জলের ভূমিকা হলো কি? ভারী জলের সংকেতটা কি? এটা পরীক্ষায় আসে অনেক সময়। ভারী জলের সংকেত বলা হয় D2O। হাইড্রোজেনের যে আইসোটোপ রয়েছে 3টি, তার মধ্যে মাঝখানে যেটা রয়েছে ডয়টেরিয়াম, এই ডয়টেরিয়াম দিয়ে ভারী জল তৈরি হয়। হাইড্রোজেনের 1H2 এই আইসোটোপ। হাইড্রোজেনের টোটাল 3টি আইসোটোপ আমরা জানি, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডয়টেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। নিউক্লিয় চুল্লিতে ভারী জলের ভূমিকাটা কি? ভারী জলের ভূমিকা হচ্ছে নিউট্রনের গতিটাকে হ্রাস করা। অপশন সি এখানে কারেক্ট হয়ে যাবে। কোন প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্রটির নাম কি? ডব্লিউবিসিএস প্রধান মানে মেন। ঠিক আছে, এখানে তোমার কনভার্ট করা তো ইংরেজি থেকে বাংলায় চলে এসছে প্রধান মানে মেন পরীক্ষা। ওকে, আচ্ছা বলো, তোমরা এটা পারবে, নিশ্চয়ই পারবে। যেটা জানো সেটা অ্যান্সার করো। চলো, ভেঞ্চুরি মিটার। ভেঞ্চুরি মিটারে কার সূত্র প্রযোজ্য? এটা আমরা পড়েছিলাম। এটা হচ্ছে বার্নৌলির তত্ত্ব। বার্নৌলি, বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য। বার্নৌলির উপপাদ্য, উপপাদ্য। তো এই যে ভেঞ্চুরি মিটার, এটা আমরা ব্যবহার করছি কোনো প্রবাহের গতি। কোনো একটা জল ধরো পাইপ দিয়ে যাচ্ছে, একটা পাইপ দিয়ে ফ্লো করছে, তো সেই একটা প্রবাহের হার কি হারে যাচ্ছে, সময়ের সাপেক্ষে প্রবাহটা কেমন হচ্ছে, সেটাকে আমরা ভেঞ্চুরি মিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারাবাহিকতার সমীকরণে কি বলা হচ্ছে? আয়তন সংরক্ষিত হয়, ভর সংরক্ষিত হয়, আধান সংরক্ষিত হয়, শক্তি সংরক্ষিত হয়। এই প্রশ্নটা তোমরা জানবে না, এগুলো মিসলেনিয়াসকে টার্গেট করে কিছু প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি তোমাদের। আপকামিং যেহেতু মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, যেখানে এই ধরনের কোশ্চেন তোমরা পাবে। মনে রাখবে, এটা আধান বা চার্জ সংরক্ষিত হয়। তড়িৎ চুম্বকটা তৈরি করা হচ্ছে কিভাবে? এখানে তড়িৎ চালনা করে তড়িতের মাধ্যমে
তড়িৎ চৌম্বক পদার্থকে তড়িৎ চুম্বকে পরিণত করা হচ্ছে, চুম্বক পরিণত করা হচ্ছে। ঠিক আছে, তড়িৎ চালনা করে চুম্বক হচ্ছে, সেটাকে বলছি তড়িৎ চুম্বক। তো সেখানে তড়িৎ মানে আধান থাকছে, ধরো আধান, এইভাবে মনে রাখতে পারো, আধান সংরক্ষিত হয়। বলো বঙ্গবন্ধু কার ডাকনাম? ওপারের দেশের কথা বলছি। ওপার মানে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ, এবং প্রতিবেশী দেশের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সব থেকে বেশি কানেকশন কার আছে? বাংলাদেশের। কারণ এই বাংলা একটা সময় একটা ছিল, এটা দেশ ভাগের পরে দেখা যাচ্ছে পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ। তারপর 1971-এ তারা আবার যুদ্ধ করছে, যেটা ভারতের তখন ইন্দিরা গান্ধী সাহায্য করছে, ভারত অনেক সাহায্য করে, যার ফলে পাকিস্তানটা ভাগ হয়ে যাচ্ছে। আর এটা বাংলা ভাষাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে এটার নাম বাংলাদেশই থাকছে, বাংলাদেশ নাম হচ্ছে। তো এই যে বাংলাদেশ স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমানের কন্যা, মেয়ে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? চেন্নাই, নৈনিতাল, লখনৌ, পিয়ালা। বলতে পারবে সঠিক উত্তর কি হবে? প্রশ্ন যেগুলো জানবে না অবশ্যই নোট করে নেবে, তাহলে পরে আর এগুলো একবার চোখ বুলিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। মনে রাখবে এটা লখনৌ হয়ে যাবে, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এখানে রয়েছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। ওকে, লখনৌটা কোন নদীর তীরে? গোমতী নদীর তীরে। পরীক্ষা আসে এটাও। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে, হোজাগিরি নামক একটা লোকনৃত্য রয়েছে, ফ্লক ড্যান্স, বলতে হবে এটি কোথাকার? হোজাগিরি কোথাকার? ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়। তো আমাদের অনেক স্টুডেন্ট আছে ত্রিপুরা থেকে ক্লাস দেখে, রতন দাস ছিল, নামটা মনে আছে আমার, চাকরি পেয়ে গেছে রতন দাস, কারণ ত্রিপুরার ভাষা বাংলা, আমাদের সঙ্গে মিলে যায় সবকিছুই। তো ত্রিপুরা থেকে অনেকেই দেখে। তো এই যে হোজাগিরি লোকনৃত্য, এটা ত্রিপুরাতে দেখা যায়। ত্রিপুরা নিয়ে কথা বললাম এই জন্যই যে ত্রিপুরা এই লোকনৃত্যটা দেখা যায়। নামটা কি? হোজাগিরি। মনে রাখবে, প্রশ্নটা নোট করে নেবে। চলো, মৌমাছি কার ছদ্মনাম? দারুণ প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে। ছদ্মনাম, এই ছদ্মনাম থেকে প্রচুর প্রশ্ন হয়। অনেক ছদ্মনাম আছে, অনেকগুলো মনে রাখা যাবে না, আমরা এরা প্রশ্ন দ্বারা একটা একটা করে মনে রাখবো। মৌমাছি কার ছদ্মনাম? ধূমকেতু কার ছদ্মনাম? ভানুসিংহ কার ছদ্মনাম? তাই না? কালীপুর হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। মৌমাছি হতে বিমল ঘোষ। দেখো নাম বিমল সব জায়গায় রয়েছে, কিন্তু বিমল চন্দ্র ঘোষ বা বিমল ঘোষ, এটাই হবে উত্তর। নোট করবে। আচ্ছা, একই সঙ্গে ভানু সিংহ, এটা মনে রাখবে, পরীক্ষায় খুব আসে। ভানু সিংহটা কার? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুধু আর.এন. টেগর লিখে দিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আচ্ছা, এটা মনে রাখলে। অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, আচ্ছা, বনফুল এটা কার? এটা প্রত্যেকে জানো। বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তারপর হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ। ধূমকেতু হচ্ছে নজরুল ইসলাম, ধূমকেতু কাজী নজরুল ইসলাম। বনফুল কার বললাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, মুখোপাধ্যায়। চলো, আরো অনেক রয়েছে, সব বলতে গেলে আর ক্লাস হবে না। পরবর্তী যে বিষয়টা আমাদের দেখো, ফাউন্ডেশন ব্যাচ অলরেডি চলছে। যদি ভর্তি হতে চাও, ভর্তি হয়ে যাও, দ্রুত হতে হবে, ডিসিশন নিতে হবে দ্রুত। জীবনে অনেক ডিসিশন খুব ফাস্ট নিতে হবে।
সবসময় তুমি ধীরে ধীরে অনেক টাইম নিয়ে করবে, অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে। কিছু ইনস্ট্যান্ট ডিসিশন নিতে শিখতে হবে, ঠিক আছে? সেটা যা হয় হবে, এরকম ভেবে নিতে হবে। আমি শুধু যে ব্যাচ নেওয়ার ক্ষেত্রে বলছি না, জীবনে চলার পথে অনেক কিছু ডিসিশন তোমাকে স্লো নিতে হবে, কিছু ডিসিশন ফাস্ট নিতে হবে। ওকে, তো পড়াশুনো করতে গেলে এখনই পড়তে হবে। তুমি সে যেখানেই পড়ো সেটা বড় কথা নয়, তুমি পড়ো। তুমি চাকরির জন্য পড়াশোনা করছো যখন, খুব ভালো করেই পড়ো। কেন তুমি নর্মালি পড়বে? আরো একটু ভালো ফোকাস করো, দেখবে হয়ে যাচ্ছে। তুমি পারবে, অবশ্যই পারবে, এতটুকু বিশ্বাস নিজের উপর রাখো, ঠিক আছে? তো আমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে, ওখানে গিয়ে পারচেস করতে হবে। আরও ব্যাচ রয়েছে, NM GNM রয়েছে, কিছু ব্যাচ আসবে, রেলের ব্যাচ আসবে, পঞ্চায়েতের ব্যাচ আসবে। আমরা এই ব্যাচ লঞ্চে অত তাড়াহুড়ো করছি না, কারণ পরীক্ষা আরও রয়েছে, সেগুলোর দিকেও আমাদের মাথায় রাখতে হবে। কারণ পরীক্ষা তোমরা সব পরীক্ষা দিতে পারবে। যদি ফাউন্ডেশন ব্যাচ নাও, আমি বলবো তোমার সব রকম পরীক্ষা দিতে পারবে, কোনো রকম আলাদা ব্যাচ নেওয়ার দরকার আর হয় না। হ্যাঁ, ড্রিলের ক্ষেত্রে তোমার নিতে হবে, কারণ ওখানে সায়েন্স ফোকাসড, সায়েন্সটা আরও অনেক ডেপথে পড়তে হবে, ওর জন্য আরও ডেপথে ক্লাস সেখানে লাগবে, ঠিক আছে? কিন্তু নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গল লেভেলের যে পরীক্ষাগুলো আছে, এই ফাউন্ডেশন ব্যাচ নিলে আমার মনে হয় যথেষ্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। শ্বেত পাথরের থালা বইটির লেখক কে? শ্বেত পাথরের থালা বইটির লেখক কে? এটা একটা উপন্যাস। শ্বেত পাথরের থালা একটা উপন্যাস, যেটা লেখক হচ্ছেন বাণী বসু। এটা নোট করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। জাজ মি বাই মাই অ্যাক্টস নট বাই মাই ওয়ার্ডস। অর্থাৎ আমাকে মূল্যায়ন করো আমাকে কাজ দিয়ে, আমার কথা দিয়ে নয়, কথা দিয়ে নয়, কাজ দিয়ে মূল্যায়ন করো। এই কথাটি বা এই উক্তিটি কার? এ এ ও হিউম অ্যালান অক্টাভিয়ান হিউম, দয়ানন্দ সরস্বতী, লর্ড রিপন, লর্ড ম্যাকনিকাল। প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন, মনে রাখবে, নোট করে নেবে। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো, সেশনটি লাইক শেয়ার করে দাও। লর্ড রিপন। লর্ড রিপন, যার সময়কালটা হচ্ছে 1880 থেকে 84, 1884, ভারতবর্ষের ভাইসরয় ছিলেন। লর্ড রিপনের সময় বেশ উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে। হান্টার কমিশন নিযুক্ত হয়, তারপর তোমরা দেখবে যে ইলবার্ট বিল বিতর্ক হয়, ফ্যাক্টরি আইন পাস হয়, যার সময়ে তোমার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা বন্ধ হয়। ওকে, তো এই যে ব্যাপারগুলো হয়েছিল লর্ড রিপনের সময়, লর্ড রিপন তিনি এই উক্তিটি মাঝে মাঝেই করতেন, জাজ মি বাই মাই অ্যাক্টস নট বাই মাই ওয়ার্ডস। চলো পরবর্তী প্রশ্ন। ডিউস এই যে কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বলো, ডিউস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে বল। ডিউস কথাটি যুক্ত হচ্ছে লন টেনিস। টেনিস দুই ধরনের খেলা হচ্ছে, একটা টেবিল টেনিস, টেবিলের মধ্যে টুকটাক করা হচ্ছে, ঠিক আছে, টেবিল থাকবে সামনে, আর এটা জাস্ট লন টেনিস, লম্বা, মানে জাস্ট তুমি বুঝতেই পারছো, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিক যেগুলো খেলছে ওগুলো। ঝাপান উৎসব, বলো ঝাপান উৎসব পশ্চিমবঙ্গের কোথায় পালিত হয়? ঝাপান উৎসব কি বলতে পারবে? ঝাপান উৎসব হচ্ছে সাপুড়েরা সাপ নিয়ে খেলা দেখায়, ওই সব উৎসব আর কি। বাবুরাম সাপুড়ে কোথায় গেলে বাপুরে, সেই ছোটবেলায় পড়েছি তো, ওই সেন্সেই আর কি ঝাপান উৎসব। এই ঝাপান উৎসব পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় খুব জনপ্রিয় আছে, বিশেষ করে বাঁকুড়া জেলায় দেখা যায়। বাঁকুড়া থেকে কারা 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 রয়েছে বলো, কমেন্ট করে জানিয়ে দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে? কোন স্তর? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ওজোন স্তর, যেটা অতিবেগুনি রশ্মি শোষণ করে। আচ্ছা, একটা হোমওয়ার্ক দেব, 26 নাম্বার কোশ্চেন তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে অসংখ্য ধন্যবাদ। ক্লাস করতে থাকো, দিনের পর দিন দেখবে তোমার অনেক অনেক উন্নতি হচ্ছে। প্রশ্ন আলোচনা এই শুনতে শুনতে তুমি অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে? আমাদের দুটো চ্যানেলে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি এবং TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে পাবে, ডাউনলোড করো, সেখানে আমাদের পেড কোর্স করানো হচ্ছে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো। ওকে, টাটা, বাই।